আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন। বাংলাদেশ খুবই অস্থির এবং সংকটময় একটা সময় পার করছে। কোনো বুদ্ধিজীবীর কথা শুনলে মনে হয় যে বাংলাদেশ একটা জান্নাতে ছিল এবং হঠাৎ করে এমন একটা পরিস্থিতি তৈরি হয়েছে। তারা আসলে পুরোটাই মিথ্যা বলছেন। আমরা জানি যে কিভাবে কোন পথে বাংলাদেশ আজকের অবস্থানে এসেছে। শেখ হাসিনার বাহিনী কিভাবে বাংলাদেশের জনগণকে হত্যা করেছে, কিভাবে সাধারণ তরুণ শিশুদের হত্যা করেছে, সে কাহিনী কারোই অজানা নয়। একটা জাহান্নামকে বরং ইউনূস সরকার টিকিয়ে রাখার চেষ্টা করছেন। আমরা সবাই অবগত আছি যে বাংলাদেশের অর্থনীতি ছিল প্রায় ধ্বংসপ্রাপ্ত। বাংলাদেশের ব্যাংক পুরোটা লুটপাট করা হয়েছে। একটি ব্যাংক থেকে একটি মাত্র ব্যবসায়িক গ্রুপ ৮০,০০০ কোটি টাকার বেশি নিয়ে গেছে। পৃথিবীর ইতিহাসে কখনোই এত বড় একটা ব্যাংক লুটের ঘটনা আগে কখনো ঘটেনি। এই যখন অবস্থা, তখন যেটা আমি বলছিলাম, প্রফেসর ইউনূসের সরকার চেষ্টা করছেন, কিন্তু নানা রকম ত্রুটি আছে, বিচ্যুতি আছে এবং ব্যর্থতা আছে। গেল 11 মাস যদি আপনি দেখেন, তাহলে অর্থনীতি একটা ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে। যদিও মার্কিন যুক্তরাষ্ট্র যে শুল্ক আরোপ করেছে, সম্ভবত তার ফলাফল খারাপই হবে বাংলাদেশের জন্য, বিশেষ করে আমাদের পোশাক খাতের জন্য। তারপরও মূল্যস্ফীতি এক ধরনের নিয়ন্ত্রণে এসেছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি খুব একটা উন্নতি হয়েছে সেটা বলা যায় না। রাজনীতিতে একটা টানাপোড়েন, যেটা দেখা গেছে যে সরকারের সঙ্গে বিএনপি দীর্ঘ একটা টানাপোড়েন ছিল, এখন নতুন করে বিএনপি বনাম জামাত ইসলামী আন্দোলন কিংবা এনসিপির এক ধরনের লড়াই আমরা দেখছি, বিশেষত সোশ্যাল মিডিয়াতে। মিটফোর্ড এলাকায় একটি হত্যাকাণ্ডের পর, বিভৎস হত্যাকাণ্ডের পর রাজনীতিতে যে মেরুকরণ সেটা আরও স্পষ্ট হয়েছে। এবং আমরা যেটা দেখি যে বিএনপির বিরুদ্ধে এক ধরনের আন্দোলন তৈরি হয়। এবং এটা আমি বলে রাখি যে সেই আন্দোলনে যে ভাষা ব্যবহার করা হয়েছে সেটা আসলে আপত্তিকর, কিন্তু প্রতিবাদ জানানোর অধিকার যে কোনো নাগরিকেরই রয়েছে। এই যখন অবস্থা, তখন আমার যে বিভিন্ন রাজনৈতিক দলের সূত্রগুলি রয়েছে তা ইঙ্গিত দেয় যে বাংলাদেশে আগামী দিনে রাজনীতি একটা গভীর সংকটের দিকে যাচ্ছে। এটা নিশ্চিত করে বলা যায় না, কারণ সময় আছে এখনো। আমি যদি বলি অন্তত 15 দিন সময় আছে পরিস্থিতির উত্তরণের। এই সময় যদি পরিস্থিতি উত্তরণ হয় সেটা মঙ্গল, কিন্তু তা না হলে বাংলাদেশ আবারও একটা গভীর সংকটে পড়তে পারে। মূলত জুলাই সনদ ঘিরে এই পরিস্থিতি তৈরি হয়েছে। আমরা যেটা জানি যে জুলাই সনদ নিয়ে দীর্ঘদিন ধরে রাজনৈতিক দলগুলোর সঙ্গে জাতীয় ঐক্যমত্য কমিশনের বৈঠক চলছে, আলোচনা হচ্ছে। এটা খুবই পজিটিভ দিক যে বাংলাদেশের রাজনীতিতে এভাবে দিনের পর দিন কোনো ইস্যুতে আলোচনা হওয়াটাও খুবই নতুন একটা ঘটনা। এবং রাজনৈতিক দলগুলো চাপে পড়ে হোক, যেভাবে হোক, তারা যে একটা পরিবর্তন চাচ্ছে সেটা কিন্তু স্পষ্ট। এবং আমরা যেটা দেখছি যে দিনের পর দিন, ঘন্টার পর ঘন্টা তারা আলোচনা করছেন এবং বড় বড় বেশ কিছু ইস্যুতে তারা সমঝোতায় পৌঁছেছেন। যেমন 70 অনুচ্ছেদ নিয়ে একটা সমঝোতা হয়েছে, প্রধান বিচারপতি নিয়োগ প্রক্রিয়া নিয়ে একটা সমঝোতা হয়েছে। প্রধান উপদেষ্টা তার যে মনোভাব ব্যক্ত করেছেন, তাতে আমি যেটা স্পষ্ট বুঝি যে সাংবিধানিক প্রতিষ্ঠানগুলিতে নিয়োগের ব্যাপারে যে সংস্কার, সে ব্যাপারে তিনি আপোষহীন। 100 আসনে সরাসরি নির্বাচনের ব্যাপারে তিনি আপোষহীন। এবং সংবিধান যেন তেনভাবে কেউ যেন পরিবর্তন করতে না পারে, সে ব্যাপারেও তিনি আপোষহীন। তো যেটা বলছিলাম যে জুলাই সনদ ঘিরে রাজনীতিতে এক ধরনের অচল অবস্থা তৈরির ইঙ্গিত পাওয়া যাচ্ছে। জুলাই সনদের ভিত্তিতে বা বড় সংস্কারের ভিত্তিতে যদি জুলাই সনদ প্রণীত না হয়, তাহলে আমার সংশ্লিষ্ট সূত্র এটা নিশ্চিত করছে যে জামাত, এনসিপি এবং ইসলামী আন্দোলনের মতো দলগুলোর নির্বাচনে যাওয়ার সম্ভাবনা খুবই কম। এবং 19শে জুলাই ঢাকায় জামাতের যে মহাসমাবেশ আছে, সেখানে এ ব্যাপারে স্পষ্ট ঘোষণা আসতে পারে। এবং যেটা আমি বললাম, এরই মধ্যে রাজনীতিতে নতুন একটা বিভাজন তৈরি হয়েছে। আমরা যেটা দেখছি, বিএনপির সাথে জামাত, এনসিপি এবং ইসলামী আন্দোলনের নেতাকর্মীদের অনলাইনে বিতর্ক চলছে এবং তাদের সম্পর্কটা বেশ খারাপই বলা যায়। যদিও আমি রাজনীতিতে এটাকে খুব অলৌকিক কোনো ঘটনা মনে করি না। রাজনীতিতে বাকযুদ্ধ থাকবে, কথার লড়াই থাকবে, এবং সেটা খারাপ কিছু না। যেটা হচ্ছে যে শালীনতাটা রক্ষা করা। এবং আরেকটা বিষয় গুরুত্বপূর্ণ, সেটা যেন রক্তারক্তিতে না জড়ায়। যদিও আমরা বাংলাদেশে এখনো পর্যন্ত রাজনৈতিক কর্মীদের নিহত হতে দেখছি এবং বেশিরভাগ অভ্যন্তরীণ কোন্দলে। এটা খুবই দুঃখজনক এবং মর্মান্তিক অভিজ্ঞতা। তো যেটা বলছিলাম যে এই যে জুলাই সনদ ঘিরে রাজনীতিতে একটা টানাপোড়েন তৈরি হচ্ছে এবং একটা গভীর সংকটের আভাস পাওয়া যাচ্ছে। যদি শেষ পর্যন্ত জামাত, এনসিপি কিংবা ইসলামী আন্দোলনের মতো দলগুলো নির্বাচন বয়কটের ডাক দেয়, কিংবা বিএনপি যদি বড় সংস্কারগুলো মেনে না নেয়, তাহলে আসলে রাজনীতিতে খুব সম্ভবত একটা বড় সংকট তৈরি হবে। এবং এটার সমাধান কিভাবে হবে সেটা বলা খুবই মুশকিল। কিন্তু সময় আসলে চলে যায়নি। এখনো পর্যন্ত যা বোঝা যায় যে সমঝোতার খুব ভালো সম্ভাবনা রয়েছে। যেমন আমরা প্রধান বিচারপতির নিয়োগ প্রক্রিয়া নিয়ে একটা অচল অবস্থা রেখেছিলাম, সেটা আসলে দূর হয়ে গেছে। আমি নিজে যেটা বুঝতে পারি, আসলে এখন পর্যন্ত যেখানে সবচেয়ে জিনিসটা আটকে আছে, সেটা হচ্ছে বড় বড় প্রতিষ্ঠানগুলিতে আমাদের
রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোতে কিভাবে নিয়োগ হবে সেই প্রক্রিয়া। বাকি বিষয়গুলো আসলে খুব বড় কোনো ইস্যু নয়। আমার ধারণা ওই বিষয়গুলোতে রাজনৈতিক দলগুলো একমত হয়ে যাবে। পিআর পদ্ধতিতে নির্বাচন জামাত এনসিপি বললেও বা ইসলামী আন্দোলন বললেও আমার ধারণা এটা নিয়ে তারা খুব অটল থাকবে না। মূলত রাষ্ট্রীয় যে প্রতিষ্ঠানগুলো সেখানে নিয়োগ প্রক্রিয়াটাই সম্ভবত সবচেয়ে গুরুত্বপূর্ণ, কারণ সেটা যদি একটা ব্যালেন্স, চেক অ্যান্ড ব্যালেন্স আসে, তাহলে আমার ধারণা ক্ষমতায় যেই থাকুক তারা যাচ্ছে তাই ক্ষমতা প্রয়োগ করতে পারবে না। রাজনীতিতে সংকটের আভাস পাওয়া যাচ্ছে, বাংলাদেশ সংকটের মধ্যে আছে, মানুষের জীবনে আশার কোনো শেষ নেই। রাজনীতিতেও আশা খুবই গুরুত্বপূর্ণ ব্যাপার। আমরা আশা করি যে সংকট গভীর হবে না, বাংলাদেশ সংকট থেকে নিষ্কৃতি পাবে এবং একটি নির্বাচনের মাধ্যমে বাংলাদেশ গণতন্ত্রের পথে তার নবযাত্রা শুরু করবে।